হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার চ্যানেলটাকে দারুণ সাপোর্ট করছো। আর তাই আজকে তোমাদের জন্য আমি একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা জানো যে আর্টিকেল যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা ডাব্লিউবিসিএস হোক, পিএসসি হোক, ক্লার্কশিপ হোক, মিসেলেনিয়াস হোক, কোর্ট এক্সাম হোক, রেলওয়ে হোক, গ্রুপ যাই হোক না, যে কোনো এক্সাম হোক না কেন, সেই ক্ষেত্রে আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এটুকু তোমাদের বলতে পারি যে এখানে আমি যে আর্টিকেল কটা করাবো, জাস্ট তোমরা সেই আর্টিকেল কটা করে নাও। এর বাইরে একটা কোশ্চেন এদিক ওদিক হবে না। পরীক্ষায় যে কোশ্চেনই আসুক আর্টিকেল থেকে, তুমি তার অ্যান্সার দিতে পারবে। কেউ পারুক না পারুক, তুমি তার অ্যান্সার দিতে পারবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। এই যে আমি আজকে তোমাদের সাথে যে আর্টিকেলগুলো শেয়ার করব, এই আর্টিকেলগুলো তুমি যে কোনো কোশ্চেন পেপার তুলে নাও, তুলে দেখো যে তুমি এই আর্টিকেল কটা মুখস্থ করে তুমি প্রত্যেকটা কোশ্চেন পেপারের আর্টিকেলের অ্যান্সার দিতে পারছো। তো সময় নষ্ট না করে তোমাদের সকলকে বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটনটা অন করে দাও। এতে করে তোমরা অন্যান্যদের থেকে অনেক এগিয়ে থাকবে, কারণ আমার দীর্ঘ 4-5 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই সেই এক্সপিরিয়েন্স থেকে এই কোশ্চেনগুলো তৈরি করা, যেই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসছে। তো সময় নষ্ট না করে বন্ধুরা শুরু করছি। আজকের প্রথম যে কোশ্চেনটা আছে বা আর্টিকেলটা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 1। আর্টিকেল 1 মানে 1 নম্বর আর্টিকেলে কী আছে আমরা সেটা দেখব। 1 নম্বর আর্টিকেলে আছে, হুম, দেখে নিচ্ছি একটা মিনিট। হ্যাঁ, 1 নম্বর আর্টিকেলে কী আছে, নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। মানে আমাদের রাজ্য বা দেশের যে নাম, সেই নামকরণ সম্পর্কে প্রথমে বলা আছে কোথায়, আর্টিকেল 1-এ। সেই নাম সম্পর্কে বলা আছে আমাদের আর্টিকেল 1-এ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা বাইল্যাঙ্গুয়াল করেছি, অর্থাৎ বাংলায়ও করেছি প্লাস ইংরেজিতে করেছি। তারপর 2 নম্বরে চলে যাব, কি 2 নম্বর আর্টিকেল মানে আর্টিকেল 5। আর্টিকেল 5টা হচ্ছে ইম্পর্টেন্ট। আর্টিকেল 5 সেটা আছে কি সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকত্ব। আর্টিকেল 5-এ নাগরিকত্ব সম্পর্কে বলা আছে। তারপরে যে আর্টিকেলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 14। আর্টিকেল 14 অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, মানে আইনের চোখে সবাই সমান। আমি, তুমি এবং কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নই, এবং সবাই চোখে আইনের চোখে আমরা সবাই সমান। তোমাকেও আইন যে চোখে দেখবে, আমাকেও আইন সেই চোখেই দেখে। সেটাই হচ্ছে আর্টিকেল 14-এ আছে, কি ইকুয়ালিটি বিফোর ল, একে বলা হয় আইনের চোখে, আইনের সামনে সমতা, মানে আইনের চোখে আমরা সবাই সমান। তারপরে চলে যাব কোথায়, আর্টিকেল 17। আর্টিকেল 17 অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা বিলুপ্তি। মানে একে ছোঁয়া যাবে না, ও নিম্নবর্গের, ওকে ছোঁয়া যাবে না, আমি উচ্চবর্গের, আমাকে ছুবি না। এই যে এই যে একটা কুপ্রথা, এই কুপ্রথার থেকে মুক্তি পাওয়ার জন্য এই আর্টিকেলটা করা হয়েছে, যে আমরা কেউ উঁচু নিচু না, সবাই আমরা সমান। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা অবলুপ্তি। এটা আনা হয় তোমার 1900, হ্যাঁ, 1995, অর্থাৎ 1955 সালে। কত, 1955 সালে। তারপরে চলে যাব, নেক্সট কী আছে দেখি। নেক্সট আছে আর্টিকেল 18, অর্থাৎ অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ শিরোনামের বিলুপ্তি। আমরা যে কোনো ব্যক্তি যে কোনো পদবি নিতে পারি না। আমি মহারাজ, ধীরাজ, এরকম পদবি কিন্তু আমরা নিতে পারি না। তো কী বললাম, অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ আমরা যে কোনো নাম বা যে কোনো পদবি নিতে পারি না। আমার নাম হয় সাথে হয়তো আমি মহারাজা লাগাতে চাইছি, তো এরকমভাবে কোনো কিছু নেওয়া হয় না। তবে এটাও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বন্ধুরা, যে ভারতরত্ন আমরা কাউকে উপাধি দিচ্ছি, পরীক্ষায় এটাও কোশ্চেন হয় যে ভারতরত্ন কত নম্বর আর্টিকেলের অনুসারে দেওয়া হয়। সেটা কিন্তু আর্টিকেল 18 অনুসারে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। তারপরে চলে যাবো আর্টিকেল 19, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাক স্বাধীনতার অধিকার এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল 19 নম্বরে। তারপরে আমরা চলে যাব আর্টিকেল 21। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। মানে আমার রাইট টু লাইফ, আমার বাঁচার অধিকার, এটা কিন্তু আমাকে আমার সংবিধান দিয়েছে।
বাঁচার অধিকার এটা আমাদেরকে আমাদের সংবিধান দিয়েছে। তো সেটা আর্টিকেল কত নম্বর আছে? আর্টিকেল নাম্বার 21। তারপরে আমরা চলে যাব নেক্সট কোথায়? আর্টিকেল নাম্বার 21A। আর্টিকেল নাম্বার 21A। আর্টিকেল নাম্বার 21A অর্থাৎ প্রাথমিক শিক্ষার অধিকার, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, মানে সবাইকে, গরিব বড়লোক হিন্দু মুসলিম কোনো রকম ভেদাভেদ না করে সবাইকে প্রাথমিক শিক্ষা দিতে হবে। প্রাথমিক শিক্ষা সবাইকে দিতে হবে। এই যে এটা রাইট টু এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষার অধিকার 21A, এটা করা হয়েছিল কত সালে? 86, কত? 86 টিএইচ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছিল। সাল কত? সাল 2002, সাল 2002 সালে প্রাথমিক শিক্ষার অধিকার। তারপর আমরা চলে যাব নেক্সট আর্টিকেল নাম্বার 24, প্রোহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 14 ইন ফ্যাক্টরিজ, অর্থাৎ 14 বছরের কম বয়সী শিশুদের চাকরিতে নিয়োগ করা যাবে না। কোথায়? ভারী ইন্ডাস্ট্রিতে, মানে ভারী শিল্প, যেখানে যেখানে জীবনের ঝুঁকিটা বেশি, সেখানে কিন্তু 14 বছরের বেশি বা 14 বছরের কম কোনো শিশুকে কিন্তু সেখানে নিয়োগ করা যাবে না। সেটা আর্টিকেল নাম্বার কততে দেওয়া আছে? 24, আর্টিকেল নাম্বার 24-এ সেটা দেওয়া আছে। তারপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার কত? 25। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 25, আর্টিকেল নাম্বার নেক্সট আর্টিকেল নাম্বার 25, সেখানে চলে যাবো রাইট টু রিলিজিয়ন, অর্থাৎ ধর্মের অধিকার। আমাদের সকলের কিন্তু বন্ধুরা ধর্মের অধিকার আছে। কেউ আমাকে বলতে পারে না যে তুমি এই ধর্মটা নিও না, এটা তোমার ধর্মের অধিকার না। আমাদের সবার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে আমরা কিন্তু আমাদের নিজেদের ধর্ম ঠিক করতে পারি, যে আমি হিন্দু ধর্ম নেব না মুসলিম ধর্ম নেব। যার কারণে তোমরা দেখতে পারবে যে অনেক আছে যারা হিন্দু ছিল, তার আগে খ্রিস্টান হয়ে গেছে, কেউ খ্রিস্টান ছিল সে এখন হিন্দু হয়ে গেছে, এরকম আছে আমাদের কাছে। আমাদের অধিকার আর্টিকেল নাম্বার 25, আর্টিকেল নাম্বার 25-এ আমাদেরকে সংবিধান এই অধিকারটা দিয়েছে যে আমরা নিজেদের ধর্ম নিজেরা চুজ করতে পারবো। তারপরে যে আছে আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার 32 এ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যতবার স্টার দাও না কেন সেটা কম হয়ে যাবে। রিমিডিস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকার প্রয়োগের জন্য প্রতিকার। অর্থাৎ তুমি এই আর্টিকেলের বলেই তুমি তোমার যখন মৌলিক অধিকারগুলো খর্ব হবে, সংবিধানে যে 6খানা মৌলিক অধিকার আছে, সেই 6খানা মৌলিক অধিকার যখন খর্ব হবে, তখন তুমি কিন্তু এই আর্টিকেল নাম্বার 32 এর বলেই তুমি কিন্তু সোজা চলে যেতে পারো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। তো আর্টিকেল 32-কে কি বলা, ডক্টর বি.আর. আম্বেদকর, যে হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেড আর্টিকেল 32 ইজ দ্য, কি বলেছিলেন, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, মানে সংবিধানের আত্মা। তাহলে আর্টিকেল 32-কে বলা হয় সংবিধানের আত্মা, এবং এটা কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন, আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 40 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কি আছে? পঞ্চায়েত রাজ। আর্টিকেল নাম্বার 40 কি আছে? পঞ্চায়েত রাজ। এবং এটা কোথায় আছে? ডিপিএসপি, কোথায় আছে? ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টেড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, পঞ্চায়েত রাজ। এটা কত হয়েছিল? আর্টিকেল অ্যামেন্ডমেন্ট নাম্বার 73, অ্যামেন্ডমেন্ট নাম্বার 73 অ্যামেন্ডমেন্ট। আর সাল হচ্ছে কত বলো? সাল হচ্ছে, আচ্ছা বন্ধুরা সালটা তোমরা কিন্তু বলবে, যে পঞ্চায়েত রাজ 73তম সংবিধান সংশোধনী কত হয়েছিল? 1992। তারপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে? আর্টিকেল নাম্বার 44, ইউনিফর্ম সিভিল কোড, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্টিকেল নাম্বার 44 ইউনিফর্ম সিভিল কোড, এটা যে কতবার এসেছে বলে তার ঠিক নেই। আর্টিকেল নাম্বার 44 ইউনিফর্ম সিভিল কোড। তারপর চলে যাবো আর্টিকেল নাম্বার 45, আর্টিকেল 45 কি বলছে? চাইল্ডহুড চিলড্রেন এডুকেশন কেয়ার বিলো 6 ইয়ার্স, মানে 6 বছরের নিচুদের, 6 বছরের নিচে শিশুদেরও, মানে শৈশব এবং তাদের শিশুর যে শিক্ষার যে যত্ন নিতে হবে তাদের শিশুকে, এবং তাদেরকে কী করতে হবে? মাতৃভাষায় শিক্ষা দিতে হবে। তারপরে চলে যাবো আর্টিকেল নাম্বার 40, তারপরে আর্টিকেল 45, আর্টিকেল 50, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সরিয়ে রাখতে হবে। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। আর্টিকেল নাম্বার 50, যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ বিচারটা হচ্ছে সব থেকে বড়,
তো শাসন বিভাগকে থেকে সরিয়ে রাখতে হবে, যাতে করে শাসন বিভাগ মানে কি, যে সমস্ত পদে আছে আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আছেন যিনি, বা আরও যে সমস্ত এমএলএ আছে, এমপি আছে, তারা যাতে কোনো করে জুডিশিয়ারিকে প্রভাবিত না করতে পারে। তার জন্য কি বলেছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, অর্থাৎ বিচার বিভাগকে শাসন বিভাগের থেকে সরিয়ে রাখা। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। তারপর চলে যাবো আর্টিকেল নাম্বার 51, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার প্রচার। তারপর চলে যাবো আর্টিকেল নাম্বার 51A, মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার 51A। এটা কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের মৌলিক যেমন অধিকার আছে, সেমন আমাদের শুধু মৌলিক অধিকার নিলেই তো হবে না, তোমাকে মৌলিক কিছু কর্তব্য পালন করতে হবে। সেরকম ফান্ডামেন্টাল ডিউটিস এটা কি আছে 51A, এটা মনে রাখবে বন্ধু, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমাদের যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, ঠিক আছে। পরে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস এনেছি, কত, 76 অ্যামেন্ডমেন্ট, কত, না সরি ভুল বললাম, 1 মিনিট, হ্যাঁ এটা আমরা এনেছি 40 অ্যামেন্ডমেন্ট 42 অ্যামেন্ডমেন্ট, আর আমরা কত সাল, 1976 সালে আমরা এটা এনেছি ফান্ডামেন্টাল ডিউটিস। মনে রাখবে যে ফান্ডামেন্টাল ডিউটিস যখন তৈরি করা হয় তখন ছিল 10টা, এবং তারপরে একটা অ্যাড করা হয় 86তম অ্যামেন্ডমেন্ট 2002, যেটা কি আছে ওই এডুকেশনটাকে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে আনা হয়। তারপর চলে যাবে আর্টিকেল নাম্বার 54, এটাও খুব ইম্পর্টেন্ট, ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচন, খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে যাবো আর্টিকেল 61, আর্টিকেল নাম্বার 61 অর্থাৎ কি, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির অভিভাষণ বা রাষ্ট্রপতিকে কী করে পদত্যাগ করা যায়। তো বন্ধুরা জানতে হবে যে রাষ্ট্রপতিকে কীভাবে পদত্যাগ করা যায়। তো রাষ্ট্রপতি, এটাও তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম যে রাষ্ট্রপতি সংবিধানের মানে এটা বলতে চাইছি যে রাষ্ট্রপতির পদচ্যুতি যে তোমাকে ইমপিচমেন্ট, সেটা কি কোন সভা থেকে শুরু হয়, রাজ্যসভা থেকে, লোকসভা থেকে, নাকি যে কোনো সভা থেকে শুরু করা যেতে পারে। তারপর আমরা নেক্সট চলে যাব, নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেল কত আছে, 64, কি বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য স্টেট কাউন্সিল, অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কি হয়, রাজ্যসভার চেয়ারম্যান হয়। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কি হয়, রাজ্যসভার চেয়ারম্যান হয়। অর্থাৎ সহসভাপতি রাজ্যসভা, মানে এটাই বলছে যে ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য স্টেট কাউন্সিল। এটা কোশ্চেন হয় যে রাজ্যসভার সভাপতি কে, রাজ্যসভার সভাপতি হচ্ছে আমাদের কে, ভাইস প্রেসিডেন্ট, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, চলো নেক্সট কোশ্চেন কি আছে, পার্ডনিং পাওয়ার, অর্থাৎ আর্টিকেল নাম্বার 72, পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি কোনো আসামিকে তার ক্ষমতা বলে কি করতে পারে, দোষ থেকে, মানে তার যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা থেকে তাকে মুক্তি দিতে পারে, সেটা কে পারে, রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার কত, 72তে তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে সে কোনো আসামিকে তার যে সাজা হয়েছে, সাপোজ ধরো কোনো আসামির সাজা হয়েছে 10 বছর, তো রাষ্ট্রপতির কাছে সেই ক্ষমতা আছে যে সেই আসামির সাজাটাকে 10 বছর থেকে 6 মাসে নিয়ে আসা। অথবা কোনো আসামির কী হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্ট, আশা করি তোমরা জানো যে ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, রাষ্ট্রপতি চাইলে তার মৃত্যুদণ্ডটা তাকে ক্ষমা দিতে পারে, যে না ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। নেক্সট আর্টিকেল চলে যাবো, আর্টিকেল নাম্বার 76, ভাইটাল ইম্পর্টেন্ট, কি বলবো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার 76, কি আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের একটি খুবই মানে কি বলবো ভারী পোস্ট। এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ল অফিসার, এবং এর কাছে পাওয়ার আছে যে সংবিধানে ঢোকার, মানে পার্লামেন্ট চলাকালীন পার্লামেন্টে ঢোকার কাছে ক্ষমতা আছে এই অ্যাটর্নি জেনারেলের। নেক্সট আমরা চলে যাব আর্টিকেল নাম্বার 78, ডিউটিস অফ প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে সমস্ত কার্যকাল আছে, তার যে কী করবে না করবে তার সে ডিউটিগুলো আছে, আর্টিকেল নাম্বার 78। তারপরে চলে যাব রাজ্যসভা, অর্থাৎ আর্টিকেল নাম্বার 80তে কোয়া আছে রাজ্যসভা। তারপরে চলে যাব নেক্সট আর্টিকেল নাম্বার 81, 81-এ কী আছে, লোকসভা।
তারপরে চলে যাবো নেক্সট আর্টিকেল কী আছে 93 আর্টিকেল 93 একটা ইম্পর্টেন্ট পোস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। যদি কোশ্চেন হয় যে স্পিকার অফ লোকসভা সেটা কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল নাম্বার 93। নেক্সট আমরা চলে যাবো আর্টিকেল নাম্বার 100। আর্টিকেল নাম্বার 100 খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোরাম, সংবিধানে যে কোরাম হয়, অর্থাৎ ধরো কোনো একটা অপোজিশন পার্টি মানে কোনো একটা করেছে যে তোমাকে মানে কোরাম বলতে বোঝায় যে 20 মানে সংবিধানে যে সিট আছে সেই সিটের 1/20, হ্যাঁ কোরাম হচ্ছে কত 1/25, 10% হচ্ছে কোরাম। তো সংবিধানে কোরাম কথা আছে, কোরাম কত পার্সেন্ট হয় 10%। তো যে কোনো মানে অপোজিশন পার্টি তাকে দেখাতে পারে যে তোমাকে যদি কোরাম দেখানো হয় যে তোমার কাছে মেজরিটি নেই, তাহলে তাকে কোরাম দেখাতে হবে 10%। অর্থাৎ রাজ্যসভাতে কোরাম হয় 250 মানে 25 জন, এবং লোকসভায় কোরাম হয় 50 জন। যে কোনো বিল পাশ করানোর জন্য তাকে যে কোনো অধিবেশন চলার যোগ্য কি না সেটা কিন্তু কোরাম দেখাতে হবে, বা কোরাম না পাওয়া পর্যন্ত কিন্তু সেটা বিল বা সেদিন সেই কার্যকারিতা পূর্ণ হবে না। নেক্সট আমরা চলে যাব আর্টিকেল নাম্বার 108। আর্টিকেল নাম্বার 108-এ কী বলা হয়েছে, জয়েন্ট সিটি কাম বোথ হাউস, অর্থাৎ যৌথ অধিবেশন। তোমাদের এটা জানতে হবে যে যৌথ অধিবেশন আর্টিকেল নাম্বার 108-এ আছে, এবং যৌথ অধিবেশন কে ডাকতে পারে। যৌথ অধিবেশন ডাকে হচ্ছে প্রেসিডেন্ট। কে ডাকে? প্রেসিডেন্ট। এবং এই যৌথ অধিবেশনের চেয়ারম্যান কে করেন, লোকসভার স্পিকার নাকি রাজ্যসভার স্পিকার, সেটা কিন্তু অবশ্যই লোকসভার স্পিকার। নেক্সট আমরা চলে যাব আর্টিকেল কে আছে 108-এর পরে আছে আর্টিকেল নাম্বার 110, অর্থাৎ ডেফিনেশন অফ মানি বিল। অর্থ বিলের সংজ্ঞা কোথায় দেওয়া আছে 110, এটা ডাইরেক্ট কোশ্চেন যে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে 110-এ। তারপর আমরা চলে যাব অ্যানুয়াল ফিসক্যাল বাজেট, অর্থাৎ বাজেট। এই যে বাজেট কথাটা কিন্তু আমাদের সংবিধানে কোথাও নেই যে বাজেট, কিন্তু হ্যাঁ কিন্তু এটাকে আমরা আর্টিকেল নাম্বার 112-তে কী বলেছি, অ্যানুয়াল ফিসক্যাল বাজেট। আর্টিকেল নাম্বার 112, সরি সংবিধানে কোথাও বাজেট কথাটা নেই, এটা বলছে অ্যানুয়াল ফিসক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে বাজেট করি আর্টিকেল নাম্বার 112 আর্টিকেলের দ্বারা। তারপর চলে যাবে আর্টিকেল নাম্বার 113, কী আছে, অর্ডিন্যান্স, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে এই অর্ডিন্যান্স পাওয়ার আছে যে কোনো অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্স জারি করে সেই অধিবেশনকে চালু করতে পারে 6 সপ্তাহের মধ্যে। ওকে, নেক্সট চলে যাবো। নেক্সট কোশ্চেন কী আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আর্টিকেল নাম্বার 124-এ আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে চলে যাবো নেক্সট কি, আর্টিকেল নাম্বার 143, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট উইথ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা আছে যে সে যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার, এবং এটাও বলা আছে যে রাষ্ট্রপতি কিন্তু সেই অ্যাডভাইসটা চাইলেও নিতেও পারে নাও নিতে পারে। সাপোজ প্রেসিডেন্টের একটা জিনিস মনে হয়েছে যে না এটা অ্যাডভাইসটা আমাকে যে সুপ্রিম কোর্ট দিল সেই অ্যাডভাইসটা ঠিক মনে হলো না আমার, সে কিন্তু সেই অ্যাডভাইসটা অ্যাভয়েড করতে পারে, অ্যাডভাইসটা তার কাছে বাউন্ডিং না, যে তাকে নিতেই হবে। নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা কোথায়, আর্টিকেল নাম্বার 148, অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে বলে ক্যাগ। ক্যাগ আছে আর্টিকেল নাম্বার 148, মানে ক্যাগের কাজ হচ্ছে অডিট করা, সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বড় অডিটার হচ্ছে ক্যাগ। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন কী আছে, আর্টিকেল নাম্বার 149 যাবো কি, ডিউটিস অ্যান্ড পাওয়ার অফ ক্যাগ, মানে ক্যাগের কার্য এবং ক্ষমতা। নেক্সট চলে যাবো আর্টিকেল নাম্বার 153, গভর্নর অফ স্টেট, অর্থাৎ রাজ্যের গভর্নর। আর্টিকেল নাম্বার 161, পার্ডনিং পাওয়ার অফ দ্য গভর্নর, অর্থাৎ যেরকম তোমাদের বললাম আর্টিকেল নাম্বার 72-তে প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে যে কোনো ব্যক্তিকে ক্ষমা, তার যে দোষ সেই দোষটা কমানো, বা তার উপর যে সাজা হয়েছে সেই সাজাটাকে কমানো, সেরকম গভর্নরের কাছে সেই একই রকম পাওয়ার আছে। তবে একটা কথা মনে রাখতে হবে, গভর্নর কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট আটকাতে পারেন না, অর্থাৎ কারোর ডেথ বা অর্থাৎ মৃত্যু আদেশ হলে সেই মৃত্যু আদেশ কিন্তু গভর্নর আটকাতে পারেন না, গভর্নরের কাছে সাজা কমানোর ক্ষমতা দেওয়া আছে। নেক্সট চলে যাবো গভর্নর অর্ডিন্যান্স পাওয়ার, অর্থাৎ রাষ্ট্রপতি যেরকম অর্ডিন্যান্স পাওয়ার আছে সেমন গভর্নরেরও অর্ডিন্যান্স পাওয়ার আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে 123 123, এবং গভর্নরের ক্ষেত্রে 213, মানে অর্থাৎ 213। নেক্সট চলে যাবো 214 নম্বর আর্টিকেল কী আছে, হাইকোর্ট অফ স্টেট, অর্থাৎ কি রাজ্যের হাইকোর্ট। নেক্সট চলে যাবো আর্টিকেল কী আছে,
রিট পাওয়ার অফ হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের রিট পাওয়ার হচ্ছে আর্টিকেল নাম্বার 226 অর্থাৎ 226। আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কি, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আচ্ছা সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার 32। নেক্সট চলে যাবো আমরা আর্টিকেল নাম্বার 243 পঞ্চায়েত। পঞ্চায়েত সম্পর্কে বলা হয়েছে কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 243। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। আর একটা কথা আর্টিকেল পঞ্চায়েত কথা বলা হয়েছে ডিপিএসপিতে আর্টিকেল নাম্বার 40, যেটা আমি বলেছিলাম আর্টিকেল নাম্বার 40তেও কিন্তু বলা আছে পঞ্চায়েত রাজ সম্পর্কে। তারপর চলে যাবো 243 এখানে বলা আছে মিউনিসিপ্যালিটিস অর্থাৎ পৌরসভা সম্পর্কে সংবিধানে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 243। আর একটু বেশি যাব, পঞ্চায়েত রাজ, এটা সংবিধানে কত নম্বর আর্টিকেল বলা হয়েছে 243। এটাও কিন্তু সংবিধানে প্রথমে ছিল না, সেটাকে অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছে। পঞ্চায়েত রাজ 73তম অ্যামেন্ডমেন্ট এবং পৌরসভা কত 74তম অ্যামেন্ডমেন্ট। নেক্সট চলে যাব 266 নম্বর আর্টিকেল। কি বলছে, কনসলিডেট ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট ফান্ড। কনসলিডেট ফান্ড অর্থাৎ যে সমস্ত আমাদের পদাধিকার ব্যক্তিরা আছে, গভর্নর, রাজ্যপাল, রাষ্ট্রপতি, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল বা গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের যে স্যালারিটা হয় সেই স্যালারিটা হয় কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়া থেকে। নেক্সট চলে যাবো আমরা কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এই কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এটা হচ্ছে আপৎকালীন অর্থ। আপৎকালীন অর্থ হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল নাম্বার 267 আছে। নেক্সট চলে যাবো আর্টিকেল নাম্বার 280, 280। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল নাম্বার 280। নেক্সট চলে যাবো রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল রাইট, বাট নাও আর্টিকেল নাম্বার 300A অর্থাৎ 300A ইজ এ কি আর্টিকেল, বলো কীরকম অধিকার, এটা একটি বলো আইনগত অধিকার, অর্থাৎ এখন কিন্তু এটার ফান্ডামেন্টাল রাইট নাই। আর্টিকেল নাম্বার 301, এটাও জানতে হবে যে কতটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং কত সালে। নেক্সট চলে যাব আর্টিকেল নাম্বার 312 অল ইন্ডিয়া সার্ভিস অর্থাৎ সমস্ত ভারতবর্ষের পরিষেবা। তারপরে চলে যাব নেক্সট নাম্বার আর্টিকেল 315 পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ আমরা যে বলি পিএসসি, ইউপিএসসি, তার যে গঠন প্রক্রিয়া বলা হয়েছে সেটা আর্টিকেল নাম্বার 315তে বলা আছে। নেক্সট চলে যাব আর্টিকেল নাম্বার 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতে যে নির্বাচন হয় সেই নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, তার কজন মেম্বার থাকবে, তার ক্ষমতা কী, সেগুলো সব বলা আছে আর্টিকেল নাম্বার 324 নম্বর আর্টিকেলে। নেক্সট আমরা চলে যাব কোথায়, আর্টিকেল নাম্বার 338 অর্থাৎ 338 নম্বরে বলা হয়েছে এসসি এসটি ওবিসিদের যে সংরক্ষণ, বা সেটা লোকসভায় হোক, চাকরি পরীক্ষায় হোক বা যে কোনো জায়গায় হোক যে সংরক্ষণ, সেটা আর্টিকেল নাম্বার 338 বলা আছে। নেক্সট চলে যাবো আর্টিকেল নাম্বার 343 অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। আমাদের দেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা মনে রাখবেন বন্ধু, আমাদের দেশে কিন্তু কোনো জাতীয় ভাষা নেই, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। অষ্টম তপশিলে, সংবিধানের অষ্টম তপশিলে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজই কিন্তু আমাদের জাতীয় ভাষা। সেটা জাতীয় ভাষা সম্পর্কে কোথায় বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 343 মানে 343। তারপর চলে যাবো নাম্বার আর্টিকেল নাম্বার 352 মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। তারপর চলে যাবো আর্টিকেল নাম্বার 356 স্টেট এমার্জেন্সি অর্থাৎ রাজ্যে জরুরি অবস্থা যদি জারি হয়, মানে সরকারে যদি মনে হচ্ছে যে সরকার রাজ্য চালাতে পারছে না, তখন গভর্নর রাষ্ট্রপতিকে চিঠি করে যে আমাদের রাজ্য সরকার চালাতে পারছে না, তুমি স্টেটে এসে স্টেট এমার্জেন্সি চালু করো। এইবার এখান থেকেও একটা কোশ্চেন হয় যে যখন স্টেট এমার্জেন্সি চালু থাকে, যখন রাজ্যে স্টেট এমার্জেন্সি চালু থাকে, তখন রাজ্যটার এক্সিকিউটিভ অফিসার কী হয়, সেটা হচ্ছে কী হয় বলো, জানো, সেটা হচ্ছে আমাদের যে মিনিস্ট্রির যে চিফ সেক্রেটারি আছে, সে কিন্তু তখন রাজ্যটা চালায়। নেক্সট চলে যাবো আর্টিকেল নাম্বার 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। সম্প্রতি তোমরা দেখেছিলে হয়তো শ্রীলঙ্কায় এই আর্টিকেল নাম্বার 360 লাগু হয়েছিল, যে ফাইন্যান্স এমার্জেন্সি, মানে দেশের যখন আর্থিক কাঠামো ভেঙে পড়ে যায়, তখন সেই দেশে আর্টিকেল নাম্বার 360 অ্যাপ্লাই করে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি চালু করা হয়। নেক্সট আমরা চলে যাব কোথায়, আর্টিকেল নাম্বার 368 অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। সংবিধানে যদি পার্লামেন্ট মনে করে যে সংবিধানে কোথাও কোনো অ্যামেন্ডমেন্ট করতে হবে, যেমন আগে কী ছিল আর্টিকেলে ছিল আর্টিকেল নাম্বার 31 ছিল কি রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার, সেটা এখন 300A আনা হয়েছে কি আইনগত অধিকার। তো এই যে অ্যামেন্ডমেন্টটা করা হলো, সেই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে আর্টিকেল 368 অর্থাৎ 368 নম্বর ধারা অনুসারে কিন্তু সংবিধান সংশোধন করা হয়। আর একটা এক্সাম্পল দিই,
যেমন জম্মু কাশ্মীর, এটা আর্টিকেলে ছিল 370, সেটা কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে সেটাকে কিন্তু তার কিন্তু কিছু কাটছাঁট করা হয়েছে, যে স্পেশাল প্রভিয়েন্স ছিল, নিজের সেপারেট ফ্ল্যাগ ছিল, সেরকম কিছু অ্যামেন্ডমেন্ট কিন্তু করা হয়েছে। নেক্সট আমরা চলে যাবো আর্টিকেল নাম্বার 370, অর্থাৎ 370, স্পেশাল পাওয়ার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ জম্মু কাশ্মীরের যে স্পেশাল ক্ষমতা দেওয়া আছে, স্পেশাল ক্ষমতা জম্মু কাশ্মীর, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, যে জম্মু কাশ্মীরের ক্ষমতা কত নম্বর আর্টিকেল, স্পেশাল ক্ষমতা কত নম্বর আর্টিকেল দেওয়া আছে। তো তোমাদের একটা কোশ্চেন বলছি, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 35A, এটা এই আর্টিকেলের সাথে কোন রাজ্য কথা বলা আছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবা। এবার আমি তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আজকে তোমাদের আমি যেই সমস্ত কোশ্চেনগুলো দিলাম, জাস্ট এই কোশ্চেনগুলো তোমরা এই আর্টিকেলগুলো জাস্ট পড়ে নাও, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, একটা কোশ্চেনের বাইরে আসবে না, প্রত্যেকটা কোশ্চেন এইখান থেকেই আসতে হবে তাকে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এখান থেকে আর্টিকেল ধরে নাও আসে, তাহলে যে অপশানগুলো থাকবে সেই অপশন ধরে তুমি জেনে যাবে যে এই আর্টিকেলে আমি জানি এই জিনিসটা আছে, এই আর্টিকেলে এই জিনিসটা নেই, তার মানে এই আর্টিকেলটাই অ্যান্সার হবে। তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ে নিতে পারো ঠিকমতো করে, তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হবে না, তার গ্যারান্টি আমি দিচ্ছি। জাস্ট এখানে 50টার মতো আর্টিকেল আছে, জাস্ট এই আর্টিকেল কটা পড়ে নাও, এর বাইরে একটা কোশ্চেনও কিন্তু হবে না, আমি তোমাদের এই গ্যারান্টিটা দিতে পারি। আমি সবাইকে বলবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটনটা অন করে দাও। এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। যাদের যাদের এই পিডিএফটা দরকার, সম্পূর্ণ পিডিএফটা, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবং আমি তোমাদের সকলকে বলছি, এই ভিডিওতে যতগুলো আমি আর্টিকেল দিলাম কোনো পরীক্ষায়, সেটা বিসিএস হোক আর এসএসসি হোক, সেটা এনটিপিসি হোক, এর বাইরে একটাই আর্টিকেলও আসবে না। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেখো, এই আর্টিকেল কটা পড়ে তুমি প্রত্যেকটা আর্টিকেলের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো লাস্ট আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও। চলো, নেক্সট তোমাদের কোন আর্টিকেল বা কোন বিষয়ের উপর ভিডিও তুলবো সেটাও তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিও, তাতে আমার সুবিধা হবে যে বুঝতে পারবো তোমার কোন সাবজেক্টের কোশ্চেন চাই। চলো বন্ধুরা, বাই, সবাই ভালো থেকো।